ওয়েলকাম টু মাই ডিসকাশন অন দ্য ফিউচার অফ ইংলিশ অনার্স। দেখো আজকে আলোচনা করব যে আগামী সেশনেই হয়তো তোমার ইংলিশ অনার্সে ভর্তি শুরু হয়ে যাবে বা যে কোনো ডিগ্রি কলেজে ভর্তি শুরু হয়ে যাবে আগস্টে। সেক্ষেত্রে তোমার কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে তোমার ইন ফিউচার মোটামুটি ভালো হবে। তোমাকে বছরের শুরুতে ডিসাইড করতে হবে যে তোমার ভবিষ্যৎকে তুমি আলোকিত করবে ঠিকঠাক পড়াশোনা করে, ঠিকঠাক সাবজেক্ট চয়েস করে, নাকি হাজার ওয়াটার হ্যালোজেন দিয়ে, যেটা স্টেডিয়ামে করা হয়ে থাকে। এটা তোমাকে ফার্স্ট ভেবে নিতে হবে। ক্লিয়ার? চলো দেখো, এরপর আমাদের ফার্স্ট ভেবে নিতে হবে যে আমরা যদি ইংলিশ সাবজেক্ট নিয়ে পড়াশোনা করি বা আমরা কেন ইংলিশ সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবো, তার অপরচুনিটি কি। তাহলে প্রথমে ইংলিশ কি কি কাজে লাগে এটা তোমাকে জানতে হবে। সেটা খায় কি মাথায় মাখে এটা তোমাকে ফার্স্ট জানতে হবে। দেখো, ইংলিশ হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটাকে বলা হয়ে থাকে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ফার্স্ট, এবং সেকেন্ড যেটাকে বলা হয়ে থাকে দ্য উইন্ডো অফ দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ তোমাকে যদি জগৎকে দেখতে হয়, জগৎকে চিনতে হয়, জগৎকে জানতে হয়, তাহলে তোমাকে অবশ্যই ইংলিশ জানতে হবে। কেন কি, তুমি যদি ইংলিশ না জানো তাহলে ইন্টারন্যাশনাল কোনো ইস্যু তোমার জানতে পারবে না তুমি। আর যদি ইন্টারন্যাশনাল ইস্যু তুমি জানতে না পারো তাহলে দুনিয়াকে চিনতে পারবে না, দুনিয়াকে জানতে পারবে না। আর ইন্টারন্যাশনাল ইস্যু তোমাকে জানতেই হবে, সেটা ন্যাশনাল হোক ইন্টারন্যাশনাল ইস্যু হোক, সেটা তোমাকে জানতেই হবে। কেন কি, যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এবং যখন তুমি জব পাওয়ার জন্য পড়াশোনা করবে সেক্ষেত্রে যে সমস্ত বই তোমাকে পড়তে হবে, অথেন্টিক বই তোমাকে পড়তে হবে, সেগুলো পুরোপুরি কিন্তু ইংলিশ ভার্সনেই লেখা থাকে। তাহলে আমাদের মেইন পয়েন্ট কি হলো, যে ইংলিশ হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যেটা সমস্ত জায়গায় ইউজ হয়, এবং বেশিরভাগ কান্ট্রির ক্ষেত্রে, আমাদের ইন্ডিয়া সহ বেশিরভাগ কান্ট্রির ক্ষেত্রে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। সুতরাং যে কোনো অফিসেই তোমাকে জব করতে হবে, আর যে কোনো অফিসে তোমাকে জব করতে গেলে কিন্তু তোমাকে ইংলিশ নিট অ্যান্ড ক্লিন ভাবে জানতে হবে। পাশাপাশি জবের পাশাপাশি আমি যদি বাইরের জগৎকে ধরে নিই, যে গোটা দুনিয়াকে চিনতে হলে, গোটা দুনিয়াকে জানতে হলে, রাশিয়ায় কি হচ্ছে, আমেরিকায় কি হচ্ছে, পাকিস্তানে কি হচ্ছে, চীনে কি হচ্ছে, এই সমস্ত জিনিসগুলো জানতে হলে তোমাকে ইন্টারন্যাশনাল নিউজ পেপার পড়তে হবে, যেগুলো সাধারণত ইংলিশ ল্যাঙ্গুয়েজে লেখা হয়ে থাকে। এবং আবার বলছি যে সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে কিন্তু একটা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ইস্যু গুরুত্বপূর্ণ রোল প্লে করে, যেটা তোমাকে মাস্ট জানতেই হবে। ইংলিশ হচ্ছে আমাদের সেকেন্ড লার্জেস্ট ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড। আর তোমাকে ইংলিশ জানতে হলে তোমাকে কি করতে হবে? এটা তো হয় না যে তুমি কোনো ফাঁকা মাঠে গাছতলায় বসে আছো, ইংলিশ ইংলিশ বলে চিৎকার করলে তোমার ইংলিশ জানা হয়ে গেল, এরকম তো হয় না। এর জন্য প্রয়োজন হয় প্রচুর পরিমাণে প্র্যাকটিস। এই দুনিয়াতে প্র্যাকটিস ছাড়া কখনো কোনো কিছু সম্ভব হয় না, এবং সে প্র্যাকটিসটা হতে হবে অবশ্যই পারফেক্ট পদ্ধতিতে। আমি ধরে নিচ্ছি যে তুমি নেতাজি ওপেনে ভর্তি হবে বা তুমি কোনো যে কোনো রেগুলার ডিগ্রি কলেজে ভর্তি হবে। আমি বিশেষ করে আমি এই ভিডিওটা সেই সমস্ত স্টুডেন্টদের জন্যই করছি যারা নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবে। কেন কি, একটা দৃষ্টিভঙ্গি আছে যে আমি নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে ডিস্টেন্সে পড়াশোনা করছি, দুটো নোট কিনে আমি পরীক্ষায় পাস করে যাবো, কিন্তু এটা নয়। দেখো, তুমি আজকে দুটো নোটস নিয়ে পড়ে পাস করে গেলে তার মানে এটা কি হলো, তোমার নিজের ভবিষ্যৎকে তোমাকে সেই হাজার ওয়াটার হ্যালোজেন দিয়ে আলোকিত করতে হবে। সেখানে তোমাকে কারেন্ট বিল মেটাতে হবে। ক্লিয়ার? তোমার মধ্যে যেটা কাল্টিভেট করতে হবে সেটা হচ্ছে পারফেক্ট নলেজ, যে নলেজটার উপরে ডিপেন্ড করে অটোমেটিক্যালি তোমার ফিউচার আলোকিত হয়ে যাবে, সেখানে কোনো রকম কোনো হ্যালোজেনের প্রয়োজন হবে না। তো তার জন্য তোমার সব থেকে যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে তোমাকে ইংলিশ জানতে হবে। কেন কি, বর্তমান যেটা সিচুয়েশন চলছে, এটা এরা অফ গ্লোবালাইজেশন, অর্থাৎ এটা গ্লোবালাইজেশনের যুগ। এখানে তোমাকে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ইস্যু সব থেকে গুরুত্বপূর্ণ রোল প্লে করে। আমি বারবার রিপিট করছি, ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল ইস্যু, যেটা তোমাকে জানতে হলে তোমাকে ইংলিশ জানতে হবে। কেন কি, তোমাকে প্রথমেই পয়েন্ট বলেছি, ইংলিশ ইজ দ্য উইন্ডো অফ দ্য ওয়ার্ল্ড। এই দুনিয়াকে চিনতে হলে, দুনিয়াকে জানতে হলে তোমাকে ইংলিশ জানতে হবে। তুমি সাপোজ ধরে নাও ওয়েস্ট বেঙ্গল থেকে তুমি দক্ষিণ ভারতে গেছো ভেলোরে কোনো ডাক্তার দেখাতে, সেখানে তোমার বাংলা কেউ বুঝবে না, সেখানে হয় সেখানকার কন্নড় ভাষাতে বা তামিল ভাষায় তোমাকে কথা বলতে হবে, অথবা তোমাকে ইংলিশে কথা বলতে হবে। সুতরাং জাস্ট তোমার নিজের দেশের মধ্যেই তুমি যখন স্থান পরিবর্তন করছো, সেখানে তোমাকে ইংলিশে কথা বলতে হচ্ছে। কেন কি, তোমার নিজের মনের ভাব প্রকাশ করতে হলে। তাহলে ইন ফিউচার তুমি যদি বাইরের কোনো কান্ট্রিতে যাও, সেখানে তুমি হাবা গবা হয়ে দাঁড়িয়ে থাকবে, তোমার কোনো কিছু করার থাকবে না। বুঝতে পারলে আমার পয়েন্ট? সুতরাং তোমাকে ইংলিশ কালটিভেট করতে হবে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, এবং সেই প্র্যাকটিসটা হবে অবশ্যই পারফেক্ট প্র্যাকটিস, যার ফলে তুমি তোমার নিজের নলেজ গেইন করতে পারবে। আর সব থেকে বড় পয়েন্ট, তোমাকে নিজের নলেজ গেইন করতে হলে তোমাকে অথেন্টিক অথারের বই পড়তে হবে, অথেন্টিক পাবলিকেশনস এর বই পড়তে হবে, এবং সমস্ত অথেন্টিক অথার বা অথেন্টিক পাবলিকেশনস গুলোই কিন্তু হয়ে থাকে ইংলিশ ভার্সন। তুমি যদি ইংলিশ পড়তে না জানো, যদি ইংলিশ লিখতে না জানো, তাহলে তোমার কিন্তু কোনো কাজেই লাগবে না। ক্লিয়ার হয়েছে? আর যদি জবের ক্ষেত্রে বলা হয়ে থাকে, সেটা কি গভর্নমেন্ট সেক্টর কি কর্পোরেট সেক্টর, সব ক্ষেত্রে কিন্তু ইংলিশ একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকে। কেন কি, সবাইকার ক্ষেত্রেই তোমার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে কিন্তু ইংলিশ। তুমি গভর্নমেন্ট সেক্টরে গ্রুপ ডি তে জয়েন করবে, সেখানে তোমাকে ইংলিশে পে স্লিপ দেবে, সেখানে তোমাকে অফিসিয়াল এর সমস্ত কাজ করতে হবে ইংলিশে। সুতরাং ইংলিশ কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকে। হ্যাঁ, এখন গভর্নমেন্ট সেক্টরের ক্ষেত্রে কর্পোরেট সেক্টরের ডিফারেন্স কোথায়? গভর্নমেন্ট সেক্টর বা কোম্পানি সেক্টর যেটা বলা হয় থাকে, অর্থাৎ কর্পোরেট সেক্টর, সেখানে ডিফারেন্স হচ্ছে শুধু স্পোকেন ইংলিশের ক্ষেত্রে, যেখানে গভর্নমেন্ট সেক্টরের ক্ষেত্রে কোনো স্পোকেন ইংলিশের কোনো ভ্যালু নেই, বাট কর্পোরেট সেক্টরের ক্ষেত্রে তোমাকে স্পোকেন ইংলিশের যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। কেন কি, সেখানে তোমাকে সবসময় সুটেড বুটেড থাকতে হবে, ফিটফাট থাকতে হবে। আর গভর্নমেন্টের ক্ষেত্রে ওসব কিছু নেই। গভর্নমেন্টের ক্ষেত্রে তুমি কতটুকু পারফেক্ট কাজ করতে পারছো, কতটুকু পারফেক্ট অর্ডার লিখতে পারছো ইংলিশে, এটাই হচ্ছে ফ্যাক্টর। না হলে তোমাকে হাস্যকর হিসেবে পরিণত করবে তোমার অফিসের স্টাফ। ক্লিয়ার হলো ডিফারেন্স গভর্নমেন্ট সেক্টর এবং কর্পোরেট সেক্টর? দুটো ক্ষেত্রেই কিন্তু ইংলিশ খুবই গুরুত্বপূর্ণ। কেন কি, সমস্ত অফিসিয়াল কাজকর্ম তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজেই হয়ে থাকে। ক্লিয়ার? এরপর দেখা যাচ্ছে যে তুমি খুব কষ্ট করে হয়তো ইংলিশটা রপ্ত করলে,
কিন্তু তুমি জানোই না যে ফিউচার কি আছে, তাহলে তুমি কেন রপ্ত করতে যাবে, তাই না? এটা একটা মজার ব্যাপার। দেখো ইংলিশ কোথায় কোথায় ইউজ হয় এটা আমি আগেই বললাম, একটা হচ্ছে গভর্নমেন্ট সেক্টর, একটা হচ্ছে কর্পোরেট সেক্টর। কেন কি উভয়েরই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এবং কমিউনিকেশন টাইপ সমস্তই কিন্তু হচ্ছে ইংলিশে। ক্লিয়ার? এরপর দেখো অপরচুনিটিস কি আছে। গভর্নমেন্ট সেক্টরের ক্ষেত্রে যত রকমের রিক্রুটমেন্ট এক্সাম হয়ে থাকে সমস্ত রিক্রুটমেন্ট কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে হয়ে থাকে। হ্যাঁ, তুমি এখানে বলতেই পারো যে হিন্দিতেও তো কোশ্চেন হয়ে থাকে। কেন হিন্দিতে কোশ্চেন হয়ে থাকে? কেন কি যেহেতু হিন্দি হচ্ছে আমাদের রাষ্ট্রীয় ভাষা, ক্লিয়ার, এবং ইংলিশ হচ্ছে আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। সুতরাং তুমি হিন্দি জানো বা নাই জানো সেটা কোনো যায় আসে না, তোমাকে ইংলিশ জানতেই হবে। কেন কি যেহেতু তুমি অফিসে কাজ করতে যাচ্ছ বা অফিসে কাজ করার জন্যই তুমি এক্সাম দিচ্ছ, ক্লিয়ার। সুতরাং সমস্ত এক্সাম গুলো কিন্তু আমাদের ইংলিশ ভার্সনে হয়ে থাকে এবং তোমাকে সেই এক্সাম ক্র্যাক করার জন্য বা এক্সাম পাস করার জন্য কিন্তু তোমাকে ইংলিশে জ্ঞান থাকতে হবে। এবং সেখানে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে সেটা হচ্ছে তোমার রাইটিং ইংলিশ বা রিটেন ইংলিশ। সেখানে স্পোকেন ইংলিশের কোনো ভ্যালু নেই। কেন কি অনেক ইংলিশ অনার্স স্টুডেন্ট আছো যারা স্পোকেন করে মাথা খারাপ করে নিচ্ছ। আলটিমেট এটা ভাবো যে তুমি যে স্পোকেন শিখতে যাচ্ছ এটা তোমার শিখে লাভটা কি আছে। তোমাকে তাহলে প্রথমে ডিসাইড করতে হবে তুমি কি গভর্নমেন্ট সেক্টরে জব করতে চাও কি পাবলিক সেক্টরে জব করতে চাও। যদি তুমি বলো যে তুমি গভর্নমেন্ট সেক্টরে জব করতে চাও তাহলে তোমাকে অবশ্যই স্পোকেন ইংলিশ বাদ দিতে হবে। কেন কি তোমাকে সেখানে যেটা 100% ফোকাস দেওয়া হয় সেটা হচ্ছে রিটেন ইংলিশ বা রাইটিং ইংলিশ। মনে থাকবে, তো তুমি যখন রিটেন ইংলিশটা খুব ভালো করে জানতে পারবে বা রপ্ত করতে পারবে, অটোমেটিক্যালি তুমি তখন ইংলিশে কথা বলতে পারবে। এটা হাতে গড়ার কিছু ব্যাপার নয় ইংলিশে কথা বলাটা। কেন কি বেশ কিছু ওয়ার্ড স্টক এবং টেন্সের বা গ্রামারের একটু জ্ঞান থাকলেই স্পোকেন করা যায় বা ইংলিশে কথা বলা যায়। এটা বিরাট কিছু ব্যাপার নয়। গভর্নমেন্টের ক্ষেত্রে কি দেখা হয় যে গভর্নমেন্টের ক্ষেত্রে তুমি যখন ইংলিশ লিখছো সেখানে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক থাকা চলবে না, পাশাপাশি তোমাকে সেন্টেন্স স্ট্রাকচারের কোনো এরর থাকা চলবে না। গট ইট? বুঝে গেলে আমি কি বলতে চাইছি? তাহলে গভর্নমেন্টের ক্ষেত্রে যে সমস্ত রিক্রুটমেন্ট হয়ে থাকে বা যে সমস্ত রিক্রুটমেন্টের এক্সাম হয়ে থাকে সমস্ত রিক্রুটমেন্টের এক্সামই কিন্তু তোমার ইংলিশ ভার্সনে হয়ে থাকে। সুতরাং ফার্স্ট অফ অল টু গেট এ জব ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ, ইউ হ্যাভ টু কাল্টিভেট ইংলিশ, ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ, ইউ হ্যাভ টু প্র্যাকটিস পারফেক্ট ইংলিশ। ঠিক আছে? তো তোমাকে প্রথমত ইংলিশ প্র্যাকটিস করতে হবে এবং তোমার প্র্যাকটিসটা হবে অবশ্যই পারফেক্ট হবে, নো ডাউট। ক্লিয়ার? এরপরে দেখো আসি তাহলে তোমার যদি ইংলিশ জানো, তুমি যদি ধরো হিস্ট্রিতে অনার্স করছো সেক্ষেত্রে তোমার ইংলিশে ভালো জ্ঞান আছে, তুমি জব পেতে পারো। কিন্তু তুমি ইংলিশ লিটারেচার বা ইংলিশ অনার্স কেন পড়বে? দেখো ইংলিশ অনার্স পড়লে তোমার অনেকটা জায়গা ক্লিয়ার হয়ে যায়। কিরকম? প্রথমত স্কুল সার্ভিস কমিশন, দ্বিতীয়ত কলেজ সার্ভিস কমিশন উইথ পিএইচডি। স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে ইংলিশ টিচারের একটা হিউজ ভ্যাকেন্ট পড়ে থাকে সবসময়। কলেজ সার্ভিস কমিশনের কোনোদিন জিন্দেগিতে আজ পর্যন্ত ইংলিশের ভ্যাকেন্ট পরিপূর্ণ হয়নি। সেখানে হয়তো 100টা ভ্যাকেন্ট থাকলে সেখানে 10টা ভ্যাকেন্ট পরিপূর্ণ হয়েছে, বাকি 90টা ভ্যাকেন্ট রয়েই গেছে। সুতরাং ইংলিশ লিটারেচার ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনই বলো কলেজ সার্ভিস কমিশনার বলো, এখানে হিউজ অ্যামাউন্টের একটা টিচার নিয়োগ করা হয়, একটা প্রফেসর নিয়োগ করা হয়। সেক্ষেত্রে একটা হিউজ ফিল্ড তুমি পাবে এবং অবশ্যই তোমাকে যথেষ্ট নলেজ থাকতে হবে, যথেষ্ট তোমাকে ইংলিশের উপরে কাল্টিভেট করতে হবে তোমাকে নলেজ গেইন করার জন্য। ক্লিয়ার? তাহলে প্রথম পয়েন্ট তুমি পেলে যে ইংলিশ লিটারেচারে বা ইংলিশ নিয়ে অনার্স করে তুমি কি করতে পারো। প্রথমত তুমি যেটা পাচ্ছ স্কুল সার্ভিস কমিশন, এটা সবাই জানো, পাশাপাশি কলেজ সার্ভিস কমিশন এটাও তুমি জানো, এটাও তোমার কাছে অজানা নয়। তোমার ইংলিশ অনার্স করলে তোমার প্রফিট কি আছে? দেখো ইংলিশ অনার্স করলে তোমার যে প্রথম প্রফিট আছে সেটা হচ্ছে তুমি লিটারেচার শিখতে পারবে, যেটা তোমাকে প্রথমেই বললাম স্কুল সার্ভিস কমিশন এবং কলেজ সার্ভিস কমিশন। পাশাপাশি ইংলিশ তুমি কিভাবে লিখতে হয় সেটা জানতে পারবে, পাশাপাশি ইংলিশের কথা কিভাবে বলতে হয় সেটা তুমি জানতে পারবে। যে স্পোকেন ইংলিশ থেকে ধরো একটা স্টুডেন্ট যে স্পোকেন শিখছে সে শুধু মুখে বলতেই পারবে ফটফট করে, কিন্তু সে লিখতে পারবে না। আর লেখার যে ইংলিশ এবং মুখে বলার যে ইংলিশ সেটা কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স। কেন কি একটা জিনিস দেখো, তুমি যখন বাংলা ভাষায় কথা বলতে শিখেছিলে তুমি তো বাংলা ভাষায় কথা বলতে তোমাকে কেউ শেখায়নি তখন, অথচ তুমি গড়গড় করে বাংলায় কথা বলছো কিভাবে? জাস্ট তোমার প্র্যাকটিস, তুমি শুনেছো, কথা বলেছো, নিজে প্র্যাকটিস করেছো, তাই তুমি আজকে গড়গড় করে কথা বলতে পারছো। ইংলিশটাও সেম টু সেম। তুমি শোনো, তোমাকে ইংলিশে কথা বলতে হলে প্রথমে তোমাকে যেটা করতে হবে লিসেন, তোমাকে শুনতে হবে ফার্স্ট। কি শুনবে? যখন কোনো ক্রিকেট ম্যাচ হচ্ছে তাদের কমেন্ট্রি শোনো, কোনো ইংলিশের নিউজ চ্যানেল, তুমি কন্টিনিউ শুনতে থাকো। ফার্স্ট লিসেন, খুব ধৈর্য ধরে পার্সিভারেন্সের সাথে তুমি ইংলিশ শোনো, প্রথমে শোনো, তারপরে সেটা নিজে নিজে বলার চেষ্টা করো। এটা হচ্ছে স্পোকেন ইংলিশ। আর রাইটিং ইংলিশ কি? সেখানে তোমাকে কোনো রকম কোনো ভুল থাকা চলবে না। কখনোই তুমি স্পোকেন ইংলিশকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ করতে পারবে না। ক্লিয়ার? অথবা কখনো স্পোকেন ইংলিশকে তুমি কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে যে সমস্ত তোমার ইংলিশের টেক্সট দেয় অর্থাৎ রাইটিং এর যে চ্যাপ্টারটা থাকে সেখানে তুমি কখনোই লিখতে পারবে না। সুতরাং তোমাকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার রাইটিং ইংলিশ রপ্ত করতে হবে। আর তুমি যদি ইংলিশ অনার্স করো তাহলে প্রথমেই বললাম তুমি তো লিটারেচারে যথেষ্ট তোমার দক্ষ হয়ে যাবে, পাশাপাশি তুমি ইংলিশ লিখতেও জানবে, পড়তেও জানবে এবং তুমি বলতেও জানবে। কিন্তু তুমি যদি স্পোকেন শেখো তাহলে কিন্তু এগুলো হবে না, তুমি লিখতে জানবে না। ক্লিয়ার? আর সমস্ত কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে বা জবের ক্ষেত্রে তোমার কিন্তু স্পোকেন ইংলিশের কোনো ভ্যালু নেই, জাস্ট একটা ভ্যালুলেস। এটা ধরে ড্রেনে ছুড়ে ফেলে দেবে, কিন্তু তোমাকে জানতে হবে ইংলিশ কি করে লেখে। ক্লিয়ার? 3 নম্বর পয়েন্ট কি? তুমি সমস্ত কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এলিজিবল হবে। হ্যাঁ, এখন তুমি বলতে পারো তাহলে কেউ যদি হিস্ট্রি
অনার্স করে, কেউ যদি বেঙ্গলি অনার্স করে, তাহলে কি সে এলিজিবল হবে না? 100% অবশ্যই সে এলিজিবল হবে। কেন হবে না? আফটার গ্র্যাজুয়েশন তুমি সমস্ত এক্সামের ক্ষেত্রে এলিজিবল, এমনকি তুমি প্রধানমন্ত্রীর সচিব পর্যন্ত হতে পারো, আমাদের প্রেসিডেন্টের সচিব পর্যন্ত হতে পারো, নো ডাউট। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সেখানে যে সমস্ত কাজকর্মগুলো হয়ে থাকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আমাদের ইংলিশে, অথবা তাদের যে পরীক্ষা হয়ে থাকে পুরোটা ইংলিশ ভার্সন, তুমি সেখানে ফেল করে যাবে, একদম নো ডাউট সেখানে ফেল করে যাবে। ক্লিয়ার? অনেক এরকম নজির আছে বা এরকম হামেশাই ঘটে থাকে, কেউ বাংলা অনার্স করেছে, কেউ হিস্ট্রি করেছে, কেউ জিওগ্রাফি করেছে, সেই স্টুডেন্ট ডিএম হচ্ছে, এসডিও হচ্ছে, বিডিও হচ্ছে। কেন হবে না? কেন কি সে শুধু তার ডিগ্রি কোর্সটা কমপ্লিটই করেছিল হয়তো আদার সাবজেক্টে, বাট পরবর্তীকালে সে ইংলিশ প্রচুর পরিমাণে কালটিভেট করেছিল এবং ইংলিশের উপর যথেষ্ট পরিমাণে সে জ্ঞান অর্জন করেছে, তবে আজ সে এই জায়গায় পৌঁছেছে। সুতরাং তুমি সেই পরিশ্রমটা অন্য টাইমে কেন দেবে? তোমার ডিগ্রি করার পরে তুমি টাইমটা কেন দেবে? তুমি এই টাইমটা দাও যখন তুমি ডিগ্রি করছো, অর্থাৎ এমন একটা সাবজেক্ট নিয়ে তুমি তোমার কোর্স কমপ্লিট করো যেখানে তোমার একসাথে দুটো কাজ হয়ে যাবে। কি হবে? প্রথমে যে জিনিসটা তোমার কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে প্রয়োজন হবে সেটা তোমার শেখা হবে, পাশাপাশি তোমার ডিগ্রি কোর্সটাও কমপ্লিট হয়ে যাবে। ক্লিয়ার? 3 নম্বর পয়েন্ট কি হলো? স্কুল সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশনের সাথে সাথে সমস্ত কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও তুমি কিন্তু এলিজিবল হবে এবং সেটা খুব ভালো হবে। 4 নম্বর পয়েন্ট কি? ইউপিএসসি, ডাব্লিউবিসিএস, পিএসসি, মিসলেনিয়াস, ব্যাংক, গ্রুপ সি, গ্রুপ ডি সমস্ত ক্ষেত্রে কিন্তু এক্সাম হয়ে থাকে ইংলিশ ভার্সন। সুতরাং যে কোনো ডিপার্টমেন্টে তোমাকে জয়েন করতে হলে, যে কোনো ডিপার্টমেন্ট তোমাকে পরীক্ষায় বসতে হলে তোমাকে কিন্তু ইংলিশ রপ্ত করতে হবে। আমি বারবার বলছি, আমি সেই জন্যই সবাইকেই বলি যে অ্যাটলিস্ট ইংলিশ জানো, ইংলিশ শেখো। কেন কি? নিজের ইন ফিউচার গড়ার জন্য, অন্য কিছুর জন্য নয়। আর তুমি যদি ইংলিশ ঠিকঠাক করে কালটিভেট করতে পারো, ঠিকঠাক করে শিখতে পারো, তাহলে সমস্ত পরীক্ষার ক্ষেত্রে তুমি 60% অ্যাডভান্টেজ পাবে। কেন? কেন কি? যেহেতু কোশ্চেন তোমার ইংলিশে হচ্ছে, একটা স্টুডেন্ট যে হয়তো হিস্ট্রি অনার্স করেছে তার যতক্ষণ টাইম লাগবে একটা কোশ্চেন পেপারস পড়তে, তার 10 ভাগের 1 ভাগ টাইম লাগবে তোমার কোশ্চেন পেপারস পড়ে উদ্ধার করতে। ক্লিয়ার? সুতরাং এখান থেকে তুমি সুযোগ সুবিধা পাবে। আর এমন কোনো ডিপার্টমেন্ট নেই যে ডিপার্টমেন্টে ইংলিশ লাগে না বা ইংলিশের প্রয়োজন নেই, সমস্ত ডিপার্টমেন্টের ক্ষেত্রে ইংলিশ প্রয়োজন আছে। বুঝা গেলে? এরপর প্রশ্ন হচ্ছে তুমি তাহলে কোন সাবজেক্ট নিয়ে অনার্স করবে? আমি তোমাকে প্রথমেই বলবো তুমি তোমার মেজর সাবজেক্ট অবশ্যই ইংলিশ রাখবে। দ্যাট মিন্স আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেটা বলা হয় ইংলিশ অনার্স অবশ্যই রাখবে। যদি তোমার মনে হয় যে তুমি ইংলিশ অনার্স রাখবে না, তুমি পাশে ইংলিশ রাখবে, তাহলে রাখতে পারো। তাহলে তুমি হিস্ট্রি বা বাংলাতে অনার্স নাও। সেখানে অনার্স নেওয়ার পর তুমি কি করবে? অনার্স নেওয়ার পর তুমি সাইডে তোমার সাবসিডিয়ারি সাবজেক্ট অথবা পাস সাবজেক্ট হিসাবে তুমি ইংলিশ রাখো। কেন কি? তুমি অনার্স নিলে হয়তো যে অ্যাডভান্টেজটা পাচ্ছিলে সেটা পাসের নিলে অতটা পাবে না, তথাপি তুমি কম্পারেটিভলি অনেকটাই তুমি অ্যাডভান্টেজ পাবে কম্পারেটিভ এক্সামের ক্ষেত্রে। গট ইট? এরপরে আরেকটা কথা বলে রাখি, তোমার যদি গাইডেন্সের প্রয়োজন হয়, যে তুমি নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে তুমি ইংলিশ অনার্স নিয়ে অ্যাডমিশন নিয়েছো, অথবা তোমার পাস কোর্সে ইংলিশ আছে কিন্তু তুমি কোনো গাইডেন্স পাচ্ছ না, তাহলে ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে, নো ডাউট তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার কাছে গাইডেন্স অ্যাভেলেবল। আই থিঙ্ক ইংলিশ সম্পর্কে তোমার আইডিয়া ক্লিয়ার হলো। আমার কাছে অনলাইন গাইডেন্সের নেক্সট সেশন আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে। যদি প্রয়োজন হয় তাহলে তুমি অ্যাডমিশন নিতে পারো। থ্যাংক ইউ।